আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গোলাম তাওসিফ আবারও তোমাদের সামনে। সো আজকে আমি ইংলিশ সেকেন্ড পার্টের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাব। সে টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। সো ইংলিশ সেকেন্ড পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশদ একটি ব্যাপার। সো এই যে রাইট ফর্ম অফ ভার্বস, এটা জানার আগে আমি তোমাদেরকে বলতে চাই রাইট ফর্ম অফ ভার্বস বিষয়টা আসলে কি। রাইট ফর্ম অফ ভার্বস নামটা থেকে আমরা দেখতে পাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ কোনো ভার্বের রাইট অর্থাৎ সঠিক যেই ফর্মটা রয়েছে সেইটা বসানো। সেটা কোথায় বসানো? সেটা কোনো সেন্টেন্সে। অর্থাৎ রাইট ফর্ম অফ এর কাজটা হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্স পাবো, সেন্টেন্সের সেটার আসলে সেটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স, সেই টেন্স অনুযায়ী প্রত্যেকটা সেন্টেন্সে যে ভার্বটা থাকবে ওই ভার্বটার আমরা ব্যবহার শিখবো। এই শেখাটাকেই বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। সো রাইট ফর্ম অফ ভার্বস আমরা সকলেই জানি এবং অনেক রুলস আছে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রুলস দিয়ে তোমাদেরকে জানাতে যাব। সো প্রথমত প্রথম রুলস যেটা আমি মনে করছি সেটা হচ্ছে অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য ইত্যাদি বোঝালে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব হয়। সো অভ্যাসগত কর্ম চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ব্যাপারটা আসলে কি? অভ্যাসগত কর্ম, যে আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলি, আমি প্রতিদিন স্কুলে যাই, চিরন্তন সত্য সূর্য পূর্ব দিকে ওঠে। সো এই বিষয়গুলো যখন কোনো বাক্যে থাকবে তখন সেই বাক্যটাকে আমরা করব প্রেজেন্ট ইনডেফিনিটে। অ্যাজ এক্সাম্পল, সো এই বাক্যটা দেখতে পাচ্ছি দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এই বাক্যটা থেকে বোঝা যাচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা কি একটা চিরন্তন সত্য কথা। তাহলে এই বাক্যটা যখন আমরা দেখবো তখন আমরা কি বুঝবো? এই ভার্বটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী। সো এখানে এটা অ্যান্সার হবে মুভস, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন প্রশ্ন আসতে পারে এসটা কেন আসলো? আসলে এস আসার ব্যাপারটা আমরা আগে থেকেই জানি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। সো এইখানে দ্য আর্থ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে। সো এখন আমি দ্বিতীয় রুলসে যাব, সেটা হচ্ছে কোন বাক্যে যদি অর্থাৎ কোন বাক্যে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যখন আমরা কোনো সেন্টেন্সে দেখতে পারবো সেই সেন্টেন্সটা তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুসারে হবে। অর্থাৎ তখন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা এখন একটা এক্সাম্পলে দেখতে পাবো, রিনা প্লে ফুটবল রেগুলারলি। এই যে সেন্টেন্সটাতে আমরা রেগুলারলি এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সেন্টেন্সটা তাহলে তখন হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুসারে। সো তখন এই অ্যান্সারটা হবে রিনা প্লেস। সো এটা অ্যান্সার হবে রিনা প্লেস। কেন হলো? আমরা প্রেজেন্ট ইনডেফিনিট গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো ভার্বের প্রেজেন্ট ফর্ম অনুযায়ী প্লেই হবে, কিন্তু এটা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে প্লেস হলো। এখন আমরা আরেকটি উদাহরণ দিয়ে জানবো, দে সি স্টার জলসা এভরিডে। এখানে এভরিডে ওয়ার্ডটা রয়েছে, অর্থাৎ এভরিডে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তখন প্রেজেন্ট ইনডেফিনিট রুলস অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্ট ফর্ম সি হবে। এখন দের সঙ্গে সি বসবে না সিজ বসবে? সো দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই জন্য সি বসবে। সো কোন বাক্যে যখন আমরা এই ওয়ার্ডগুলো দেখবো তখন সেই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট রুলস অনুযায়ী হবে। সো এর পরের রুলসটি হচ্ছে বর্তমানে চলছে এমন কোন কাজ বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো এছাড়াও আমরা আরো দুটা ওয়ার্ড যেটা দেখলেই সহজেই বুঝতে পারবো এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। সেই ওয়ার্ডটি হচ্ছে
এছাড়াও আমরা বাক্যে নাও বা এট দিস মোমেন্ট এই ওয়ার্ড দুটি যদি দেখতে পারি কোনো বাক্যে, তাহলে সেই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তো আমরা আসলে রুলস জানি, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখন আমরা একটা উদাহরণ দিয়ে জানবো। সো প্রথম বাক্যটা, মিম রিড এ নোভেল নাও। সো আমরা বাক্যটা পড়েও বুঝতে পারতেছিলাম যে বর্তমানে চলছে কাজটা। অর্থাৎ যদি আমরা নাও বুঝি, আমরা যখন এই যে নাও ওয়ার্ডটা দেখব তখন আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সো তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুযায়ী, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আসলে স্ট্রাকচারটা জানি, তবু হালকা লিখে দিলাম, আসলে খুব বিস্তৃতভাবে যাব না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। সো এইখানে যখন আমরা বাক্যটা দেখতেছি মিম রিড এ নোভেল নাও, এই নাও ওয়ার্ডটা দেখা মাত্র আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস অনুযায়ী এখানে আমাদের কি হবে, সো সাবজেক্ট দেই আছে, সাবজেক্টের পরে এম ইজ বা আর হবে। এখন মিমের সঙ্গে কি হবে, ইজ আর বা এম, মিমের সঙ্গে হবে ইজ, অর্থাৎ মিমের পরে ইজ, ভার্বের কি হবে, ভার্বের আইএনজি। তাহলে অ্যানসারটা দাঁড়াচ্ছে মিম ইজ রিডিং এ নোভেল নাও। কিভাবে বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যখন আমরা নাও দেখলাম তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা রাইট ফর্ম অফ ভার্বটি করে ফেললাম। আরেকটি উদাহরণ যদি এখন আমি দিতে চাই, সো এই বাক্যটা হচ্ছে দে প্লে ক্রিকেট এট দিস মোমেন্ট। আসলে এটা বর্তমান চলতেছে না কোন সময় চলতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না, বা থেমে আছে। সো তখন আমরা এই ওয়ার্ডটা দেখবো এট দিস মোমেন্ট। আমরা জানি নাও বা এট দিস মোমেন্ট থাকলেই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে স্ট্রাকচার দেওয়া আছে। তাই এটা অ্যান্সার হবে সাবজেক্টের পরে এম ইজ আর, সো দে হচ্ছে এটা প্লুরাল, তাই দের সঙ্গে আর বসবে, আর ভার্বের সঙ্গে বসবে আইএনজি, তাইলে তখন হবে দে আর প্লেইং ক্রিকেট এট দিস মোমেন্ট। এইটা কিভাবে বুঝলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, আমরা দেখতে পাচ্ছিলাম এট দিস মোমেন্ট আছে, আর আমরা জানি নাও বা এট দিস মোমেন্ট থাকার কারণেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আমি পরের রুলসে যাচ্ছি। সো কোন বাক্যে অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, এভার, ইয়েট, লেটলি ইত্যাদি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ কোনো যখন বাক্যে আমরা এই ওয়ার্ডগুলো দেখতে পাবো তখন সেটা আমরা বুঝে নিব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী সেন্টেন্সটা আমাদেরকে করতে হবে। সো একটা যা আমরা এক্সাম্পল দেখব, আই সি হিম রিসেন্টলি। এই ওয়ার্ডটা রিসেন্টলি, এটা দেখা মাত্রই আমরা বুঝবো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সো এই রিসেন্টলি ওয়ার্ডটা যখন আমরা দেখব সাথে সাথে বুঝে যাব এটা আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ। এখন আই এর সঙ্গে হ্যাভ না হ্যাজ, আই এর সঙ্গে হ্যাভ হয়। ভার্বের কোন ফর্ম, ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, তাই সি স সিন। সো এখন অ্যানসারটা দাঁড়াচ্ছে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। এই রিসেন্টলি থাকার কারণে আমরা বুঝতে পেরেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা বাক্যটা করলাম। এখন আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখব। সো বাক্যটা দেখতে পাচ্ছি ইউ এভার বি টু লন্ডন। এখানে এভার ওয়ার্ডটা দেখেই আমরা বুঝতেছি এভার থাকলেই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই এভার ওয়ার্ডটা দেখে আমরা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আবার বাক্যটি ইন্টারোগেটিভে আছে। সো যে হ্যাভ বা হ্যাজ আছে সাবজেক্ট ভার্ব, সেটাকে আমাদের সামনে নিতে হবে। সো ইউ এর সঙ্গে হ্যাভ হবে না হ্যাজ হবে, ইউ এর সঙ্গে অলওয়েজ হ্যাভ বসে, তাই এখানে হ্যাভটা আগে বসাতে হবে। হ্যাভ ইউ এভার, এই যে ভার্বটা, ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো বি হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে বি ওয়াজ ওয়্যার বিন, বিন হচ্ছে এর পাস্ট পার্টিসিপল ফর্ম।
সো এই এভার থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং এখানে ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক আছে, তাই আমাদেরকে সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে এবং আগে নিয়ে আসার ফলে হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, এই বির হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। সো এই যে বাক্যটা আমি দিলাম, এই বাক্যটা আসলে বেশ ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসে। এই আসার কারণে আসলে আমরা বোকা হই বা ধরা খেয়ে যাই, এই শুধু কোশ্চেন মার্কটা ভালো করে খেয়াল না করার কারণে আমরা এই সাহায্যকারী ভার্বটা সামনে দেই না, এই মাঝখানে দিয়ে, এই ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যেতে পারে। সো এখন আমরা পরের রুলসটাতে যাচ্ছি, অর্থাৎ অতীত নির্দেশক কোন শব্দ বা ফ্রেজ, ইয়েস্টারডে, অ্যাগো, সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে, প্রিভিয়াস ডে, এই ধরনের কোন ওয়ার্ড যখন থাকবে তখন ভার্বের পাস্ট ফর্ম হয় বা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ কোনো বাক্যে যখন আমরা এই ওয়ার্ডগুলো দেখতে পাবো সেই বাক্যটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিটে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। আই সি সাকিব লাস্ট নাইট, এই লাস্ট নাইট যখন আমরা দেখব তখন এটা বুঝে যাব পাস্ট ইনডেফিনিটে আছে। সো পাস্ট ইনডেফিনিটের রুলস অনুযায়ী পাস্ট ইনডেফিনিটের রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো লাস্ট নাইট থাকার কারণে এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের রুলসে করতে হবে, তখন এটার অ্যান্সার হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম স। তাহলে আই স সাকিব লাস্ট নাইট, এই লাস্ট নাইট কথাটার কারণে এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে পরিবর্তন করছি। আরেকটি উদাহরণ আমরা দেখে নেই। I met Mim long ago, এখানে লং অ্যাগো এই কথাটা দেখেই আমাদেরকে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো এই মিটের পাস্ট ফর্মটা হচ্ছে মেট, অর্থাৎ তাহলে অ্যানসারটি দাঁড়ায় আই মেট মিম লং অ্যাগো। আসলে এই লং অ্যাগো ওয়ার্ডটার কারণে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং এর কারণেই আমাদের অ্যানসারটি এরকম দাঁড়ায় মিটের পাস্ট ফর্ম মেট। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে কোন সেন্টেন্সে যখন আমরা এই ওয়ার্ডগুলো দেখতে পাবো তখন সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। সো প্রিয় বন্ধুরা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন।